অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ফের নতুন সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ সেক্ষেত্রে তিনি বলেছেন যে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলাম আর আমি অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা প্রতি মাসে পেতে শুরু করলাম, এটা কিন্তু হবে না। এই ৪ থেকে ৫ ধরনের মহিলারা তারা যদি ফর্ম জমাও দেন তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু কোনোভাবেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সেক্ষেত্রে এর আগে তো কারা কারা পাবেন না সেটা তো আমরা অলরেডি বলেই দিয়েছি। তো এবার আরও কিছু ক্যাটাগরি মুখ্যমন্ত্রী কিন্তু অ্যাড করলেন। তো সেক্ষেত্রে কারা কারা এবার পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা বা অন্নপূর্ণা যোজনার টাকা জানতে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এবং আপনি কি অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পর্যন্ত পেয়েছেন? সবাই কিন্তু কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখবেন। দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে এই প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা আসা যেমন শুরু হয়েছে, তেমনি অন্যদিকে প্রকল্পের কঠোর নিয়মাবলী এবং ফর্ম পূরণের জটিলতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন টানা বেঁধেছে। দেখুন, ব্যাপারটি যে ক্ষেত্রে সবথেকে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রচুর মানুষ ফর্ম ভরেছেন অনলাইনে, প্রচুর মানুষ ভরেছেন অফলাইনে, এবং যারা যারা অফলাইনে ভরেছেন তারা আবার অনলাইনেও ভরেছেন। কোথার থেকে শুনেছেন কি শুনেছেন তারাই জানেন, কিন্তু অফলাইনে ফর্ম ভরে তারা আবার অনলাইনেও ফর্ম ভরেছেন। অর্থাৎ এক একজন দুবার করে ফর্ম ভরেছেন, অফলাইনে একবার অনলাইনে একবার। যারা আবার অনলাইনে ভরেছেন তাদের শান্তি হয়নি, তারা আবার অফলাইনেও ফর্ম ভরে দিয়েছেন। অর্থাৎ প্রতিটি মানুষ দুবার করে ফর্ম ফিল আপ করেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি ৩ কোটি টোটাল মহিলা হন যারা এলিজেবল, তাহলে টোটাল ৬ কোটি ফর্ম জমা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে করার দরকার ছিল না, কিন্তু তাও করে দিয়েছেন। কিছু একটা হবে, কিছু হবে না খুব সম্ভবত। তো এখন ব্যাপারটি হচ্ছে ফর্ম ফিল আপ করার পরেও না অনেকে রয়েছেন যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাননি, এবং সমস্যাটি ঠিক এই জায়গার থেকেই শুরু হয়েছে যে ফর্ম ফিল আপ তো আপনি করে দিয়েছেন, হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। তো এখান থেকে শুরু হয়েছে সমস্যা, এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই মহিলারা কিন্তু কোনোভাবে নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। দেখুন, আর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে 12 পাতার যে এত বড় ফর্ম রয়েছে সেই ফর্মটি পূরণ করা নিয়েও সমস্যা শুরু হয়েছে। দেখুন, এক্ষেত্রে না 12 পাতার যে ফর্ম রয়েছে সেই ফর্মের সাথে অন্নপূর্ণা ভান্ডারের যে কোনো লিঙ্কেজ নেই, সেটা কিন্তু অলরেডি অগ্নিমিত্রা পাল বলে দিয়েছেন। তিনি বলেছেন যে কেউ যদি এই ফর্ম ফিল আপ করে জমা নাও দেয় তবুও তারা যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না এমনটা কিন্তু নয়, তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। এই ফর্মটি ফিল আপ করা হচ্ছে শুধুমাত্র ডেটার জন্য, অর্থাৎ আলাদা যখন কোনো প্রকল্প আরও কিছু প্রকল্প নিয়ে আসবে রাজ্য সরকার, তখন যাতে আর সবাইকে খুঁজতে না হয়, আর যাতে ফর্ম ফিল আপ করাতে না হয়, আর যাতে সার্ভে করতে না হয়, সে কারণে এই ডেটা নেওয়া হয়েছে। এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ রয়েছে। যেমন ধরুন, এক্ষেত্রে কি জানতে চাওয়া হয়েছে যে আপনাদের বাড়িতে গাড়ি রয়েছে কিনা, অথবা আপনাদের পরিবারের কেউ সরকারি চাকরি করে কিনা। তো সেক্ষেত্রে এটা যদি জানতে চাইতো যে আপনি সরকারি চাকরি করেন কিনা, তাহলে পরে ব্যাপারটা মানে নর্মাল ছিল। কিন্তু এক্ষেত্রে জানতে চেয়েছে যে আপনাদের পরিবারের কেউ সরকারি চাকরি করে কিনা, অথবা আপনার বাড়িতে গাড়ি রয়েছে কিনা। তো আপনাদের বাড়িতে গাড়ি থাকুক অথবা আপনাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করুক, সেক্ষেত্রে তো আপনি যে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন না সেটা তো কোথাও নোটিফিকেশনে বলা নেই। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন যে মহিলা হলে এবং তারা যদি সরকারি চাকরি নিজে না করে, পেনশনার্স যদি নিজে না হয়, এবং যদি জিএসটি ফাইল না করে, এবং ইনকাম যদি 12 লক্ষ টাকার নিচে হয়, তাহলে তিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজেবল হবে। এটা তো মোদ্দা কথা ছিল। কিন্তু এক্ষেত্রে জুড়ে দেওয়া হয়েছে যে আপনাদের কাছে গাড়ি রয়েছে কিনা। তো সেক্ষেত্রে গাড়ি থাকলে কি আপনি টাকা পাবেন না এমনকি কোথাও লেখা রয়েছে? লেখা নেই। তাহলে কেন জানতে চাওয়া হচ্ছে? তার কারণ এটা ডেটা সংগ্রহ করা হচ্ছে। দেখুন, কিছুদিন পরে যখন আপনাদের বাড়িতে জনগণনার জন্য লোক আসবে, তখনও কিন্তু এই ধরনের ডেটাই আপনাদের থেকে নেবে। অর্থাৎ আপনি যে এখানে ডেটা দেবেন না, আপনাকে কিন্তু 2 দিন পরে দিতেই হবে। জনগণনার লোক আপনাদের বাড়িতে আসলো বলে, আর ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে আপনাদের বাড়িতে লোক আসবে। তো সেক্ষেত্রে প্রথম পর্যায়ে বাড়ি গণনা হবে, অর্থাৎ কতগুলো বাড়ি রয়েছে, কত ঘর রয়েছে বলতেই হবে। তারপরে হবে জনগণনা, তখন আপনাকে বাড়িতে কি রয়েছে, কতগুলো গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, জমি কি রয়েছে, সমস্ত কিছু বলতে হবে। সেক্ষেত্রে আপনাদের লুকানোর কিচ্ছু নেই। অর্থাৎ আপনি আগে দেন, আপনি পরে দেন, দিতে আপনাকে হবেই। তো এটা প্রাথমিক পর্যায়ে একটা ডেটা নিয়ে নেওয়া হচ্ছে, যাতে
কার কার বাড়িতে গাড়ি রয়েছে, কার বাড়িতে সরকারি চাকরি করে, কার রেশন কার্ড কি, কারা রেশন তোলে, সমস্ত কিছু ডেটা নিয়ে নেওয়া হচ্ছে, জাস্ট এটাই, এছাড়া কিন্তু অন্য কোনো কারণ নেই। তো সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যে আপনি পাবেন না তেমনটা কিন্তু নেই, এটা কিন্তু অগ্নিমিত্র পাল বলেছেন। দেখুন কারা কারা সুবিধা পাবেন না, এবার সব থেকে যে বড় প্রশ্ন সেটা হচ্ছে এটা। রাজ্যব্যাপী জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে এখন থেকে আরও কড়াকড়ি করা হবে, অর্থাৎ সবাইকে সরকারি প্রকল্পের সুবিধা এবার দেওয়া হবেই না। তিনি প্রশ্ন তুলেছেন যারা সরকারি অথবা সরকার পোষিত স্কুলে সন্তানদের পড়ান না বা শিশুদের টিকাকরণের মতন গুরুত্বপূর্ণ সরকারি কাজে অনীহা দেখান, তাদের অন্নপূর্ণা যোজনার মতন প্রকল্পের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা নিয়ে। এক্ষেত্রে তিনি ডাইরেক্টলি বলেননি যে এই সমস্ত মহিলারা যারা নিজেদের সন্তানদের সরকারি স্কুলে পড়ান না অথবা যারা নিজেদের সন্তানদের কোনো সরকারি ভ্যাকসিন, অর্থাৎ ছেলেমেয়ে হলে তো একটা সরকারি ভ্যাকসিন দেওয়া হয়, সেই সরকারি ভ্যাকসিনের প্রতি তারা অনীহা দেখান। তো সেই সমস্ত মহিলাকে কোন যুক্তিতে সেই সমস্ত মহিলাদের সরকারি প্রকল্পে 3,000 টাকা দেওয়া হবে, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, অর্থাৎ এর প্রয়োজনীয়তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। অর্থাৎ এক্ষেত্রে কি তিনি মানে অন্যভাবে বলে দিতে চাইলেন যে যারা যারা সেক্ষেত্রে না লিখেছে বা যারা যারা লিখেছে আমার ছেলে আমি বেসরকারি স্কুলে পড়ে অথবা টিকাকরণ দেয় না, টিকাকরণ হয়নি, তো তাদের কি এই প্রকল্পের টাকা দেবে না, এটাকে তিনি মানে ঘুরিয়ে বলতে চাইলেন? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। আরও তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন যাদের সরকারি অন্যান্য পরিকাঠামো বা সুবিধার প্রয়োজন নেই, শুধুমাত্র আর্থিক অনুদানই মুখ্য। অর্থাৎ অন্য সুবিধা মানে কি, যেমন ধরুন সরকারি স্কুলে পড়ানো ফ্রিতে, সরকারি ভ্যাকসিন দেওয়া ফ্রিতে, সেগুলোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আর্থিক সহায়তার জন্য আপনারা 3,000 টাকা নেবেন, তাদের ক্ষেত্রে সরকার কঠোর অবস্থান নিতে বাধ্য। মূলত সঠিক উপভোক্তার কাছেই যাতে সরকারি অর্থ পৌঁছায় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। অর্থাৎ তার মানে কি তিনি এটা বলতে চাইলেন যে যারা যারা সরকারি স্কুলে পড়ায় না, আপনি তো না লিখেছেন সরকারি স্কুলে আমরা পড়াই না, পড়ালে পরেও তো মিথ্যা কথা লিখতে পারবেন না, না পড়ালে পরেও, অথবা আপনি সরকারি কোনো ভ্যাকসিন দেননি সেটা তো আপনি মিথ্যা লিখতে পারবেন না, তো সেক্ষেত্রে কি তারা টাকা পাবেন না, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে গেল। যৌথ পরিবারের নিয়মাবলী কি বলেছে দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে সবথেকে বড় প্রশ্ন ছিল যৌথ পরিবারে একাধিক আবেদনকারী নিয়ে, অর্থাৎ একটা পরিবারে 3 থেকে 4 জন অ্যাপ্লিকেবল, তো তারা কি একটা ফর্মে আবেদন করবেন নাকি তারা আলাদা আলাদা ফর্ম দেবেন? নতুন নিয়ম অনুযায়ী কোনো যৌথ পরিবারে যদি 2 বিবাহিত দম্পতি আলাদাভাবে বসবাস করে এবং তাদের পৃথক রেশন কার্ড এবং আধার কার্ড থাকে, তবে তাদের প্রযুক্তিগতভাবে দুটি আলাদা পরিবার হিসাবে গণ্য করা হবে। যদি আলাদা রেশন কার্ড থাকে, আলাদা আধার কার্ড থাকে, তাহলে প্রযুক্তিগতভাবে তাদেরকে দুটো আলাদা ফ্যামিলি হিসাবে গণ্য করা হবে। এক্ষেত্রে উভয় পরিবারের বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদন করার যোগ্য এবং দুজনেই সরকারি আর্থিক সুবিধা পাওয়ার অধিকারী। কিন্তু যদি একটি ফ্যামিলিতে থাকেন তাহলে কি পাবেন না? তাহলেও পাবেন, কিন্তু এক্ষেত্রে একটা বড়সড় প্রশ্ন হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলির বার্ষিক ইনকাম। যদি ধরুন শ্বশুর চাকরি করে বা শ্বশুর কাজ করে, ভালো ব্যবসা করে, এক ছেলেও ভালো ব্যবসা করে, 2 ছেলেও ভালো ব্যবসা করে, তাহলে সেই পরিবারের ইয়ারলি ইনকাম যদি 17 লাখ, 18 লাখ বা 20 লাখ টাকা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি প্রথমে 2-3 মাস বা 6 মাস পেলেও পরবর্তীকালে সেই টাকা যে আপনি পাবেন সেটা কিন্তু পাবেন না, আপনি এটা কিন্তু পাবেনই না, দেবে না। তো সেক্ষেত্রে যদিও এটা কোথাও লেখা নেই যে আপনাদের ফ্যামিলি ইনকাম যাই হোক না কেন আপনারা টাকা পাবেন না, কোথাও লেখা নেই, বলা রয়েছে যে আপনাদের ফ্যামিলি ইনকাম যাই হোক না কেন আপনি টাকা পাবেন, আপনি নিজে সরকারি চাকরি না করলে বা পেনশনার্স না হলে। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে এই সমস্ত কিছু কেন করা হচ্ছে? যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।